আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ফুটপাথের উপরে বেআইনিভাবে ব্যবসা বাণিজ্য, এবারে ফুটপাথ দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ পুরসভার। চা বাগানের গর্তে পড়ে হিমশিম অবস্থা হাতির, উদ্ধারে ব্যর্থ হয়ে ছোটাছুটি সঙ্গীদের। দীর্ঘ আন্দোলন সফল, রেলওয়েকে ধন্যবাদ দিল সিপিআইএম। এবার আসছে বিস্তারিত সংবাদে। ফুটপাথের ওপর বেআইনিভাবে ব্যবসা বাণিজ্য করা বরাবরই জলপাইগুড়ির অন্যতম মাথা ব্যথার কারণ। একাধিকবার ফুটপাথ দখল করে গুমটি বা দোকান বসানোয় নিষেধাজ্ঞা জারি করা হলেও কে শোনে কার কথা। তবে এবার ফুটপাথ দখল মুক্ত করতে জলপাইগুড়ি পৌরসভা বদ্ধপরিকর। আগামী 13, 14 আর 15ই জানুয়ারি এই 3 দিন মাইকিং করা হবে। এরপরেই জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে ফুটপাথ অভিযানে নামবে। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করে বললেন এই কথা। তিনি বলেন, আগামী চলতি মাসের 3 দিন মাইকিং করা হবে, তারপর চলবে পৌরসভার বিশেষ অভিযান। মানুষের যাতায়াতের জন্য তৈরি ফুটপাথের ওপর দখলদারি করে ব্যবসা বাণিজ্য করায় অসুবিধার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় বহিরাগতরা ফুটপাথ দখল করে ব্যবসা করে যাচ্ছেন, যা কোনো মতেই আর মেনে নেওয়া হবে না, এমনটাই সাফ জানালো পৌরসভা। শহরে মার্চেন্ট রোড, ডিবিসি রোড, বেগুনটারি থেকে আপনি যদি শান্তিপাড়া যান বা পান্ডাপাড়া দেখবেন বহু হকার, যাদের আগে কোনো পরিচয় ছিল না, কিছু ছিল না, বা আগের পুরনো হকারও, তারা রাস্তার মধ্যে নেমে এসেছে। আজকে আপনাদের মাধ্যমে তাদের আমি জানাচ্ছি যে আগামী 3 দিন আমরা 13, 14, 15 আমরা মাইকিং করব। তার মধ্যে তারা যেন ফুটপাথের অর্ধেকের বেশি জায়গা কেউ ব্যবহার করবেন না। যেসব দোকানদার পার্মানেন্ট দোকান থাকার সময় পরেও রাস্তার সামনে আলাদা হকার বসিয়ে দিচ্ছে, নিয়ে ভাড়া নিচ্ছে, তারা বন্ধ করুন। এবং দিনবাজারে যে ঠেলা লাগিয়ে রাস্তা আটকানো হচ্ছে এবং তা নিয়ে অনেকে প্রচুর হাজার হাজার টাকা আয় করছে একটা ঠেলা 5 দিন ভাড়া দিয়ে। এবং বহিরাগত ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে, যাদের যে পশ্চিমবাংলায় ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, তাদের কেউ এখানে থাকেন না, তারা এসে পর্যন্ত এই যে আমাদের অর্থনীতিকে আঘাত করছে, হ্যাঁ, এর বিরুদ্ধে আমরা কিন্তু, এবং নেপাল থেকেও কিছু কিছু আসে, এবং এর বিরুদ্ধে কিন্তু আমরা কড়া অবস্থান গ্রহণ করতে চলেছি। আমার সাথে এর আগেই আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম এবং ওনাকেও আমরা চিঠি দিতে চলেছি। আমরা কিন্তু কড়া অভিযান শুরু করতে চলেছি। অমিত বণিকের রিপোর্ট। গর্তে পড়ে হিমশিম অবস্থা হাতির, উদ্ধারে ব্যর্থ হয়ে দিগ্ভ্রান্তের মতন ছোটাছুটি করতে থাকে আরও 2টি হাতি। আর এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানে। বন্ধ হয়ে যায় কাজকর্ম। এদিন খুব ভোরে 3টি হাতির একটি দল করলা ভ্যালি চা বাগানে ঢুকে পড়ে। বাগানের কবরস্থান এলাকার একটি গর্তে ছোট একটি দাঁতাল হাতি পড়ে যায়। উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দলের বাকি 2 সদস্য হাতি। এদিন ভোর রাতে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে তিস্তা নদীর গা ঘেঁষে বাজিতপাড়া হয়ে হাতি 3টি করলা ভ্যালি চা বাগানে ঢুকেছে বলে আশেপাশের বাসিন্দাদের দাবি। বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছন। গরুমারা ও জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরাও ঘটনাস্থলে যান। এখানে আমাদের কোলাবেলি চা বাগানে দেখা যাচ্ছে যে 3টা হাতি আসছিল কাজের টাইমে। তখন সবাই দেখে তো 2টা হাতি আপনার আগে চলে যায়, একটা গর্ততে পড়ে যায় কুয়ার পরে। তো সবারই বাগানের কাজ তো সব বন্ধ হয়ে আছে এই হাতির বিষয় নিয়ে। সবাই একটু অচেনা আছে, কিন্তু হাতিটা দেখে সবাই একটু ভয় পাচ্ছে আর কি। বাগানের ক্ষেত্রে এই কোলাবেলি বাগানে প্রথমেই ঢুকছে এটা। কাজ কি বন্ধ রয়েছে? কাজ তো বন্ধ নাই, কিছু লোক কাজে আছে, যারা এখানে আছে তারাও এখানে দেখতেছে। আজকে অনেক লোকের কাজের অ্যাবসেন্টও হয়ে যেতে পারে। এই তো আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্ক। ঘটনা হচ্ছে 3টা হাতি আসছিল এই চা বাগান এলাকাতে। হাতি এসে একটা এখানে কবরস্থান আছে, কবরস্থানের মধ্যে একটি হাতি পড়ে যায়, যার বয়সটা কিছুটা কম, হ্যাঁ, অল্প বয়সের একটি হাতি পড়ে যায়। আমরা নানা জায়গায় ডিপার্টমেন্টে, বিভিন্ন জায়গায় আমি সংবাদ পাওয়ার সাথে সাথেই বিভিন্ন জায়গায় ডিপার্টমেন্টে ফোন করেছি এবং অলরেডি ইতিমধ্যে ডিপার্টমেন্টের থেকে বোদাগঞ্জের থেকে ওনারা এসছেন
আরও শুনছি রামসাই থেকেও বোধহয় ওনারা রওনা দিয়েছেন। আচ্ছা, কতক্ষণ ধরে পড়ে রয়েছে? পড়ে রয়েছে প্রায় রাত শেষ রাতের দিক থেকে। আচ্ছা, এই থেকে চা বাগানের কাজকর্ম তো বন্ধ? কাজকর্ম তো বন্ধ হয়ে আছে সবই। দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ তো নিজে বুঝছে না, এখানে যে ধরনের ভিড় করা হচ্ছে তাতে কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য সকলের কাছে অনুরোধ করব, আপনারা একটু জায়গাটা ছেড়ে দেন, ফাঁকা হয়ে যান এই আর কি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। চা বাগান থেকে এবার জলপাইগুড়ি শহর। জলপাইগুড়ি শহরের এসি কলেজ সংলগ্ন মাঠে ঢুকে পড়ল হাতির দল। দিনভর শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানে আটকে ছিল হাতির দলটি। একটি হাতি গর্তে পড়ে গেলেও পরে উদ্ধার হয়। রাতে জঙ্গলে ফেরানোর চেষ্টা করতেই দিকভ্রান্ত হয়ে শহরে ঢুকে পড়ে। ঘটনায় এবার আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। ঘটনাস্থলে বন দফতর ও পুলিশ বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং এলাকায়। বিষয় হঠাৎ খবর দেখলাম যে একটা ফরেস্টের গাড়ি আর পুলিশের ভ্যান আসলো এবং আমাকে কলোনির আমাদের বাসিন্দারা খবর দিলেন যে ভিতরে হাতি দেখা গেছে। তো হাতি তাড়ানোর জন্যই আজকে এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি। কোন জায়গা এটা? এটা পবিত্রনগর কলোনির পেছনে একটা ফরেস্টের মতন আছে এবং আমাদের কবরখানার মধ্যে যে জঙ্গল আছে ওর মধ্যে এর আগেও আসছিল 4-5 বছর আগে দুটো, এবার শুনছি নাকি 3টে এসছে। আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, অবশ্যই আতঙ্ক, মানে এলাকা বাসী তো আতঙ্ক থাকবেই। লোকালয়ে লোক না ঢুকলেই ভালো হয় আর কি। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসছে? ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসছে, পুলিশ প্রশাসন এসছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। দীর্ঘদিনের ধারাবাহিক আন্দোলনের ফলস্বরূপ রানীনগর স্টেশনে তিস্তা তোরসা এক্সপ্রেস এবং বঙ্গাইগাঁও এক্সপ্রেসের স্টপেজ পুনরায় চালু করায় রেল দপ্তরের ঘোষণাকে অভিনন্দন জানিয়ে মিছিল ও সভার আয়োজন করল সিপিআইএম। রবিবার রানীনগর স্টেশন সংলগ্ন রানীনগর হাট এলাকা থেকে একটি মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে রানীনগর স্টেশনের স্টেশন ম্যানেজারের মাধ্যমে রেল দপ্তরকে ফুলের তোড়া দিয়ে স্টপেজ পুনরায় চালু করার জন্য কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি রানীনগর স্টেশনের সার্বিক মানোন্নয়নের দাবি তুলে ধরা হয়। সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার বলেন, দীর্ঘ আন্দোলনের ফলে অবশেষে রানীনগর স্টেশনে তিস্তা তোরসা ও বঙ্গাইগাঁও এক্সপ্রেসের স্টপেজ পুনরায় চালু করার ঘোষণা এলাকাবাসীর কাছে বড় সাফল্য। তিনি রেল দপ্তর ও আন্দোলনে সামিল সাধারণ মানুষকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানান। পাশাপাশি জাতীয় সড়ক থেকে স্টেশনে যাওয়ার রাস্তা সংস্কার ও রানীনগর স্টেশনের সামগ্রিক মানোন্নয়নের দাবিতে আন্দোলন চলবে বলেও জানান তিনি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুদীপ চক্রবর্তী, বিশ্বজিৎ মোহন্ত, সুজিত চৌধুরী, গৌরী অধিকারী, রুবিনা মুন্ডা, চরণ সিং রায়, শুভায়ু বল, কমল রায় প্রমুখ। আপনারা জানেন যে জলপাইগুড়ির যে রানীনগর স্টেশন, সেই স্টেশনে আগে তিস্তা তোরসা এবং বনগাইগাঁও এক্সপ্রেসের স্টপেজ এখানে ছিল। দীর্ঘ 2019 সাল থেকে, করোনার সময় থেকে এখানে তিস্তা তোরসা এবং বনগাইগাঁও এক্সপ্রেসের স্টপেজ তুলে দেওয়া হয়। ফলে এই অঞ্চলের মানুষ, আমরা সিপিআইএম পার্টি এই অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে দীর্ঘ লড়াই আন্দোলন হয়েছে এবং সেই লড়াই আন্দোলনের ফলে আজকে যেটা এসছে সেটা হচ্ছে যে রেল দপ্তর তারা বিজ্ঞপ্তি জারি করেছে যে তিস্তা তোরসা এবং বনগাইগাঁও এক্সপ্রেসের স্টপেজ এখানে সেটা চালু হচ্ছে। ফলে এই অঞ্চলের মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি এই আন্দোলনে অংশগ্রহণ করবার জন্য। আমরা স্টেশন ম্যানেজারের মধ্যে দিয়ে আমরা রেল দপ্তরকেও অভিনন্দন জানাচ্ছি যে তারা সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন, দাবির যৌক্তিকতা তারা মেনে নিয়েছে। কিন্তু আমরা 6 দফা দাবি আমরা এখানে করেছিলাম স্টেশন ম্যানেজারের মাধ্যমে। কাটিয়ার ডিভিশনের ডিআরএমকে আমরা পাঠিয়েছিলাম, আমরা রেলমন্ত্রীকে পাঠিয়েছিলাম। আমাদের মূলত 6 দফা দাবি ছিল যে এই রানীনগর স্টেশনের যে স্টেশন থেকে যে জাতীয় সড়কে যাওয়ার যে রাস্তা প্রায় 20 বছর যাবৎ বেহাল অবস্থায় রয়েছে, পাথর বেরিয়ে গেছে, বোল্ডার বেরিয়ে গেছে, এই রাস্তা সংস্কার হচ্ছে না। ফলে রেল দপ্তরকে দ্রুত এই রাস্তা সংস্কারের উদ্যোগ নিতে হবে এবং হচ্ছে এখানের যে অন্যান্য দাবি, এখানে একটা বড় ফ্লাইওভার নির্মাণ করতে হবে, উড়ালপুল নির্মাণ করতে হবে, যাতে এই অঞ্চলের এই এলাকার মানুষ রেল লাইনটা পারাপার হতে পারে ঠিকঠাক মতো। এখানে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন তাদের জমির পাট্টার দাবি আছে, রেলের জমিতে যারা বসবাস করছেন
ফলে রানীনগর স্টেশনের সার্বিক মান উন্নয়নের দাবিতে আমাদের লড়াইটা চলবে, কিন্তু তিস্তা তোরসা এবং বনগাইগাঁও এক্সপ্রেসের স্টপেজ এটা পাওয়া গেল, ফলে আমরা খুশি, এই অঞ্চলের মানুষ খুশি, এবং আমরা রেল দপ্তরকে সেজন্যই আজকে অভিনন্দন জানানোর জন্যই আজকে মূলত এখানে এসেছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। কোন চা বাগানের মালিকের কত পিএফের টাকা বকেয়া আছে তা প্রকাশ করতে হবে। রাজ্য সরকার প্রয়োজনে চা বাগান মালিকদের গ্রেফতার করবে। পিএফ দপ্তর ঘেরাও কর্মসূচিতে এসে এমনই দাবি করলেন রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের মন জয় করতে এবার পিএফ এর সমস্যা নিয়ে আন্দোলনে নেমেছে তৃণমূল। চা বাগান মজদুর ইউনিয়নের পক্ষ থেকে জলপাইগুড়ি রিজিওনাল পিএফ অফিস ঘেরাও করা হলো। অভিযানে নেতৃত্ব দিলেন রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রকাশ চিক বরাইক, মহুয়া গোপ, বীরেন্দ্র বারাওরা, সঞ্জয় কুজুর সহ অন্যান্য নেতারা। চা শ্রমিকদের পিএফ এর টাকা তুলতে নানান জটিলতা হচ্ছে। শ্রমিকদের থেকে টাকা কেটে নিলেও মালিক পক্ষ পিএফ এর টাকা জমা দিচ্ছে না। এই সব ইস্যু নিয়েই পিএফ অফিস ঘেরাও করা হয়। না, ডেট তো পাওয়া গেল না। যারা গেছিল অনলাইন অফলাইন এগুলো তো কোনো কথা নয়। অনলাইন অফলাইন এগুলো বললে কি করে হবে? আমরা সিম্পলি যেটা বারবার বলছি যে আমাদের কিছুই দরকার নেই, আপনারা প্রকাশ্যে টাঙিয়ে দিন পিএফ ডিফল্ট কত, অন্য কিচ্ছু আমাদের দরকার নেই, যে পিএফ ডিফল্টের পরিমাণটা আপনারা টাঙিয়ে দিন। একেবারেই সর্বৈব মিথ্যে কথা। আমরা তো প্রকাশ্যে বলছি যে নেক্সাসটার কথা আমরা বলছি, সেটা হচ্ছে কারুর ধরুন 5 কোটি টাকা বকেয়া আছে। পিএফ হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের। পিএফ কমিশনের ডিটেল টাঙিয়ে দিন। কোনো পিএফ মালিক কোনো চা মালিক তার যদি পিএফ ডিফল্ট থাকে, রাজ্য সরকার যদি ব্যবস্থা না নেয়, তখন রাজ্য সরকারের দিকে আঙুল তুলবেন। প্রশ্নটা তো সেইখানেই, রাজ্য সরকারের কাছে তো পিএফের ডেটা নেই, পিএফের ডেটা কেন্দ্রীয় সরকারের কাছে। আজকেও আমাদের ডেপুটেশনে যারা গেছেন তাদের বলা হচ্ছে কি অনলাইন দেখছি, অফলাইন। আমাদের অনলাইনও চাই না, অফলাইনও চাই না। আপনি যেখানে হোক টাঙিয়ে দিন, যদি অনলাইনে করতে হয় গোটানো অনলাইনে দিয়ে দিন। আর দেখুন, চা বাগানে সবার কাছে এই তথ্য প্রযুক্তির, চা শ্রমিকরা সবাই অনলাইনে ব্যাপারটা দেখবেন, এটা সম্ভব নয়। এই অফিসে টাঙাতে হবে, অনলাইনে দিন, আমাদের আপত্তি নেই, 100 বার দিন, কিন্তু রিজিওনাল পিএফ অফিসে টাঙিয়ে দিতে হবে পুরো লিস্ট, বকেয়া কত প্রতিটা বাগানে, সেই বাগানের বকেয়া টাঙাতে হবে। আমরা তো বুঝেই উঠতে পারছি না যে কাকে আড়াল করার জন্যে, মানে কাকে আড়াল করতে চাইছে মোদী সরকার, পিএফ কমিশনাররা কাকে আড়াল করতে চাইছে। আমরা গ্রাউন্ড জিরোর যে রিপোর্ট, কোনো মালিকের 5 কোটি টাকা বকেয়া দেখিয়ে দেওয়া হচ্ছে 50 লাখ টাকা বকেয়া। কারণ আইন খুব শক্তিশালী, তাহলে 50 লাখ দেখালে একটা নির্দিষ্ট পেমেন্ট হয়ে গেলে তার জামিন হয়ে যাবে। স্বাভাবিকভাবেই পিএফ অফিস হচ্ছে ঘুঘুর বাসা। এর আগে বারবার এখানে আসা হয়েছে। আর সবথেকে বড় কথা, বিজেপি নেতারা মিথ্যে কথা বলছে। আমরা তো খুব সিম্পল, এই আমাদের প্রোগ্রামের মূল স্লোগানই, ক্যাচলাইনই তাই, যে চা বাগানের সমস্ত পিএফ সংক্রান্ত তথ্য পাবলিক করে দিন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক, কোনো সমস্যা নেই। মানুষটিকে একটা অভিযোগ করেছিলেন, পিএফ অফিস থেকে এফআইআর করা হয়, কিন্তু মালিকরা পুলিশের মালিকদের কিছু করে না। এটা রাজ্য সরকার, ল অ্যান্ড অর্ডার তো হচ্ছে রাজ্য সরকারের অধীনস্থ। রাজ্য সরকার ডিটেল চাইছে। আমি পার্লামেন্টে 3টে এরকম চিঠি সে লেবার সেক্রেটারিকে পাঠিয়েছি, পিএফ কমিশনারকে পাঠিয়েছি। রাজ্যের শ্রমমন্ত্রক চিঠি লিখেছে, পিএফের ডিটেল চাওয়ার জন্য কোনো উত্তর নেই। এই যে উত্তর না দেওয়া, এটা তো কিছু লোককে শিল্ড করার প্রচেষ্টা। মানে এটা শুধু চা বাগানের নয়, সর্বত্রই কিছুতেই পিএফ ডিফল্টের হিসেব পাওয়া যাচ্ছে না। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অভিযোগ আছে কোটি কোটি টাকা পিএফ বাকি, কিছুতেই সেই আমরা তো বুঝতেই পারছি না তালিকা দিতে সমস্যা কোথায়। আপনি তালিকা দিয়ে দেবেন, যার পিএফ ডিফল্ট আছে রাজ্য সরকার অ্যাকশন গ্রহণ করবে। হয়েছে তো, আলিপুরদুয়ার জেলায় এরকম অ্যাকশন তো গ্রহণ হয়েছে, জেলের মধ্যে থাকতে হয়েছিল সেই মালিককে, পেমেন্ট 60% পেমেন্ট করে তবে জামিন হয়েছে। আমাদের একদম ক্লিয়ার দাবি, এবং আজকে আমরা বুঝেছি মানে ওপরের প্রভুদের নির্দেশ অনুযায়ী এরা প্রকাশ করতে পারছেন না, কারণ বিজেপি নেতারা সব আক্রান্ত হবেন, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে। আমাদের কিচ্ছু চাই না, কে তাতে কার কত ডিউ সব একদম সামনে চলে আসুক, খালি ডিটেলটা প্রকাশ করে দিন, অনলাইনে দিয়ে দিন আর অফিসে টাঙিয়ে দিন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের।
জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদির সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। যুগপুরুষ তথা আধুনিক ভারতের পথপ্রদর্শক স্বামী বিবেকানন্দের 164তম জন্ম জয়ন্তী উপলক্ষে নানান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন হল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। জাতীয় যুব দিবস হিসেবে পালিত এই বিশেষ দিনটি ঘিরে আশ্রম প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। আজ সকালে রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের অন্যান্য স্বামীজিরাও। এছাড়াও এদিন বৈদিক মন্ত্রপাঠ, স্বামীজির আদর্শ ও দর্শন নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুব সমাজকে অনুপ্রাণিত করার লক্ষ্যে মোটিভেশনাল বক্তব্যের অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে আয়োজিত এক সুসজ্জিত শোভাযাত্রা। স্বামী বিবেকানন্দের মূর্তি সহ এই শোভাযাত্রায় অংশ নেন শাশ্বত ভারত রথ, পুলিশ ব্যান্ড, আশ্রমের ভক্তবৃন্দ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শোভাযাত্রাটি জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। সমগ্র অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের শিক্ষা, মানবিকতা ও দেশ গঠনের আদর্শকে সাধারণ মানুষের কাছে আরও একবার তুলে ধরা হয়। আজকে 12 জানুয়ারি, এই 12 জানুয়ারিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করেছে ন্যাশনাল ইউথ ডে বলে। এটা হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামী বিবেকানন্দকে ইউথ আইকন হিসাবে রাখা হয়েছে, জাতীয় মানে একটা আদর্শ হিসাবে রাখা হয়েছে, ইউথ আদর্শ হিসাবে। আমরা আজকে সারা দিন ব্যাপী এটা অনুষ্ঠানটি আমরা পালন করছি। আমরা এখন প্রসেশন করব, প্রসেশনের পরে আবার আমরা ফেরত আসছি। এসে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, মোটিভেশনাল লেকচারগুলি আছে। আমাদের লোকাল এসপি আসছেন, এলআইসির হেড আসছেন, এদেরকে নিয়ে আমার প্রোগ্রামগুলি আছে। শেষে আবার স্টুডেন্টদেরও পারফরমেন্সগুলি আছে, ইউথদেরও পারফরমেন্সগুলি আছে। তারপরে আমাদের ওদের লাঞ্চ, তারপরে ওদেরকে একটা গিফট মানে দেওয়া হচ্ছে স্বামীজির মোটিভেশনাল বই। এছাড়াও এখানে আমাদের মূর্তি একটা উদ্বোধন হবে বাইরে, আবার জটেশ্বরে একটা মূর্তি উদ্বোধন হবে, ওটাতেও আমার পার্টিসিপেট নিচ্ছি। এরকম করে সারাদিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠানটি আমরা করছি, মানে সেলিব্রেশন করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবস উপলক্ষে মহুরিপাড়া স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব ও জলপাইগুড়ি পৌরসভার যৌথ উদ্যোগে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রাটি সোনাউল্লাহ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বেগুনটারি, কদমতলা, দিনবাজার, সমাজপাড়া হয়ে ফের সোনাউল্লাহ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রাটিতে অসংখ্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন স্বতঃস্ফূর্তভাবে। শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন পৌরসভার চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। উপস্থিত ছিলেন মহুরিপাড়া কালচারাল অ্যান্ড স্পোর্টিং ক্লাবের সম্পাদক উত্তম বসু প্রমুখ ব্যক্তিত্বরাও। অমিত বণিকের রিপোর্ট। সোমবার যুগপুরুষ স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস। সেই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ পুরাতন পুলিশ লাইন প্রাঙ্গণে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগে প্রায় 1 শতাধিক ছাত্রছাত্রীরা উপস্থিত হন এই বিশেষ প্রতিযোগিতায়।
সোমবারের দিনে স্বামী বিবেকানন্দকে স্মরণ করে বসে আঁকো অঙ্কন প্রতিযোগিতার আয়োজন, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন ছোট ছোট শিশুদের ক্যানভাসে ফুটে উঠল একের পর এক রং বেরঙের ছবি, যা দেখে রীতিমতো মুগ্ধ আগত অতিথি থেকে শুরু করে অভিভাবক সকলেই। আজকে হচ্ছে বিবেকানন্দের জন্ম 163 বর্ষ উপলক্ষে আমরা একটা বসে আঁকো প্রতিযোগিতা, যে জলপাইগুড়ি পৌর স্টাইল পিপলস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আমাদের পাড়ার ছেলে সুদীপ্ত সরকার তার পিতা স্বর্গীয় জ্ঞানেন্দ্র সরকারের স্মৃতির উদ্দেশ্যে এই আয়োজন করার মানে আমাদের দায়িত্ব দিয়েছে। আমরা সেইভাবেই এটা ব্যবস্থা করছি। আমরা প্রতি বছরই এই দিনটাকে এইভাবেই সেলিব্রেট করি, কারণ পৌর স্টাইল পিপলস ওয়েলফেয়ার মানে হচ্ছে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বাস্তব যেটা বলে, আমি যা বলবো তাতে বেশি আমার ছবি কথা বলবে, কারণ প্রতি বছর এই দিনটাকে নয়, সারা বছর প্রতিদিনকে আমরা ভালোভাবে ভালো কাজে ব্যয় করি। আর এই মন্ত্র নিয়েও আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান নিয়ে বলছি যে এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান এবং সবাই করে, আমরাও করছি। আর এটা বলবো যে মানুষ যেন বিবেকানন্দের যে যুবশক্তিকে পরিচয় করার যে একটা দাগ উনি দিয়েছিলেন, সেইটাকে আমরা যেন সবাই সম্মিলিত হই। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে মাদকাসক্তির কুফল আর চাইল্ড ম্যারেজ প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো। জলপাইগুড়ি সদর ব্লক বিডিও অফিসের কনফারেন্স হলে মাদকাসক্তির কুফল আর চাইল্ড ম্যারেজ প্রতিরোধ নিয়ে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন হয়। সোমবার অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্যোগে ছিল ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি এবং জেলা জজ দপ্তর। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা জজ ইন্দ্রনীল ভট্টাচার্য, জেলা শিশু সুরক্ষা আধিকারিক সহ অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের সদস্যরা। এই দিনের আলোচনায় সমাজে ক্রমবর্ধমান মাদক ব্যবহারের ভয়াবহ কুফল আর অপ্রাপ্ত বয়স্কদের বিয়ের ফলে সামাজিক এবং স্বাস্থ্যগত অবক্ষয়, ক্ষয়ক্ষতি, সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা জানান, মাদকাসক্তি শুধুমাত্র একজন ব্যক্তিকে নয়, গোটা পরিবার তথা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। পাশাপাশি চাইল্ড ম্যারেজ আইনত দণ্ডনীয় অপরাধ। শিশুদের ভবিষ্যৎ, শিক্ষা, স্বাস্থ্যের ওপর মারাত্মক কুপ্রভাব ফেলে। এই ধরনের সামাজিক কুঅভ্যাস প্রতিরোধ করতে সচেতনতার বিকল্প নেই, এমনটাও মত প্রকাশ করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের সমাজে মাদকাসক্তি এবং চাইল্ড ম্যারেজ রুখতে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। জেলা বিচারক এবং ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে একটা সেমিনারি হচ্ছে। সেই সেমিনারে উপস্থিত থাকছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশা কর্মী এবং সেলফ হেল্প গ্রুপের দিদিরা, এবং তারা যেহেতু গ্রাউন্ড লেভেলের চোখ মুখ এবং তাদের কাছ থেকে সমস্ত তথ্যগুলো পাওয়া যাবে। বিভিন্ন সোশ্যাল যে কুপ্রথাগুলি আছে সেই সমস্ত কুপ্রথাগুলোকে নির্মূল করার জন্যই আমাদের আজকে মেইনলি পদক্ষেপটা। আজকে আলোচনার বিষয় দুটো রয়েছে। একটা হচ্ছে কীভাবে ড্রাগ অ্যাডিকশন এবং ড্রাগ মানে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এবং ড্রাগের প্রতি সচেতনতা যাতে ব্যবহার না করা হয় এবং কীভাবে সেটা আমরা এখন থেকে মুক্তি পেতে পারি সেই বিষয়ে আলোচনা থাকছে। আর চাইল্ড ম্যারেজটা কীভাবে আমরা রিডিউস করতে পারি সেই নিয়ে মেইনলি আজকে আলোচনাটা থাকছে। ধীমান রায়ের রিপোর্ট। সারা বছরই একাধিক কর্মসূচির মাধ্যমে নানান রকম সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে জলপাইগুড়ি গ্রিন লাইফ ফাউন্ডেশন। সমাজের দুস্থ এবং পিছিয়ে পড়া মানুষদের যে কোনো রকম অসুবিধায় তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই স্বেচ্ছাসেবী সংগঠন। ঠিক তেমনই শীতের মরশুমে দুস্থ ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন জলপাইগুড়ি গ্রিন লাইফ ফাউন্ডেশন। এদিন জলপাইগুড়ি শহর সংলগ্ন সেনপাড়া এলাকায় সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। এই কর্মসূচিতে প্রায় 100 জন প্রতিবন্ধী মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি দুস্থ শিশুদের জন্য জ্যাকেট বিতরণের ব্যবস্থাও করা হয়। শীতের প্রকোপে যাতে কেউ কষ্ট না পান সেই লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ বলে জানায় সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে বাবু সাহা জানান, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য।
শীতের এই সময় গ্রিন লাইফ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আজকে এটা প্রতিবন্ধী এবং ছোট দুস্থ যেই বাচ্চা শিশুগুলো আছে তাদেরকে জ্যাকেট এবং দুস্থদের কম্বলের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও আমরা রাজবাড়িতে 100 কম্বল দেওয়া হয়েছিল। আজকে আমরা সেনপাড়ার মাঠে 100 কম্বল দেওয়া হলো। আগামী দিনেও আমরা মাসের শেষে 100 কম্বল আরও বিতরণ করব এবং আরও চেষ্টা করব যাতে সমাজে পিছিয়ে থাকা মানুষগুলো তাদের পাশে দাঁড়াতে পারি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ফুটপাথের উপরে বেআইনিভাবে ব্যবসা বাণিজ্য, এবারে ফুটপাথ দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ পুরসভার। চা বাগানের গর্তে পড়ে হিমশিম অবস্থা হাতির, উদ্ধারে ব্যর্থ হয়ে ছোটাছুটি সঙ্গীদের। দীর্ঘ আন্দোলন সফল, রেলওয়েকে ধন্যবাদ দিল সিপিআইএম। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।